আজকে আমরা ভারতের এমন একটা বড় প্রজেক্ট নিয়ে কথা বলবো যার শেষটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। চলুন শুরু করা যাক কাবেরী ইঞ্জিনের সেই আশ্চর্য কাহিনী। ভাবুন তো একবার, এমন কি হতে পারে যে কোনো প্রকল্পের সবচেয়ে বড় ব্যর্থতাই আসলে তার সবচেয়ে বড় সাফল্য? শুনতে অদ্ভুত লাগলেও কাবেরী ইঞ্জিনের গল্পটা ঠিক এমনই এক ধাঁধার মতো, যেখানে ব্যর্থতার আড়াল থেকেই সাফল্যের এক নতুন রাস্তা খুলে গিয়েছিল। সবকিছু শুরু হয়েছিল একটা বিরাট স্বপ্ন দিয়ে। স্বপ্নটা ছিল প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার, এমন একটা স্বপ্ন যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তো এই কাবেরী ইঞ্জিন জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে এটা একটা অসম্ভব জটিল জেট ইঞ্জিন, যেটা বানানো হচ্ছিল আমাদের ফাইটার জেটের জন্য। আর এর ডিজাইনটাই ছিল একটা বিশাল বড় চ্যালেঞ্জ। লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার, আমাদের নিজেদের HAL তেজস ফাইটার জেটের জন্য পুরোপুরি মেড ইন ইন্ডিয়া একটা ইঞ্জিন বানানো, যাতে আমাদের আর অন্য দেশের ওপর নির্ভর করে থাকতে না হয়। বুঝতেই পারছেন, এটা শুধু একটা ইঞ্জিন বানানোর ব্যাপার ছিল না, এটা ছিল একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ। আর এই স্বপ্নের জন্য ১৯৮৯ সালে ৩৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে এটা একটা বিশাল অঙ্ক। এখান থেকেই বোঝা যায় দেশ এই প্রজেক্টটাকে কতটা গুরুত্বের সাথে দেখছিল। কিন্তু কথায় আছে না, স্বপ্ন দেখা যত সহজ, তাকে সত্যি করা ততটাই কঠিন। আর খুব তাড়াতাড়ি কাবেরী প্রকল্পের যাত্রাপথে একটার পর একটা বড় বাধা আসতে শুরু করল। শুরুর দিকে কিন্তু সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। যেমন ধরুন, ১৯৯৫ সালের মার্চে এর কোর ইঞ্জিন, যেটার নাম ছিল কাবিনী, সেটার টেস্ট সফল হল। এরপর ৯৬ থেকে ৯৮-এর মধ্যে পাঁচটা পুরো ইঞ্জিনের গ্রাউন্ড টেস্টিংও হয়ে গেল। টার্গেট ছিল ১৯৯৯ বা ২০০০ সালের মধ্যেই তেজসের সাথে এর প্রথম ফ্লাইট টেস্ট হবে। কিন্তু এখানেই গল্পটা মোড় নেয়। আসল সমস্যাগুলো ছিল টেকনিক্যাল, যেমন খুব বেশি তাপমাত্রা সহ্য করতে পারে এমন বিশেষ ধরনের ধাতু বা সুপার অ্যালয় আমাদের কাছে ছিল না। ফলে ইঞ্জিনটা একদিকে যেমন যথেষ্ট শক্তিশালী হচ্ছিল না, তেমনি আবার এর ওজনও বেশি হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে বড় সমস্যা ছিল, এত উঁচুতে ওড়ার পরীক্ষা করার জন্য যে পরিকাঠামো দরকার, সেটাই ভারতে ছিল না। এই কথাটাতেই আসলে পুরো সমস্যার সারমর্মটা লুকিয়ে আছে। ইঞ্জিনের জন্য যে উন্নত সুপার অ্যালয় আর সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড লাগে, সেটাই আমাদের দেশে তৈরি হতো না। এই একটা প্রযুক্তিগত ঘাটতি পুরো প্রজেক্টটাকে পিছিয়ে দিচ্ছিল। আর এর পরই এলো সেই মুহূর্তটা, যখন স্বপ্নের উড়ান মাটিতে আছড়ে পড়ল। কাবেরী প্রকল্পের সবচেয়ে নাটকীয় এবং সম্ভবত সবচেয়ে হতাশাজনক অধ্যায়। সালটা ছিল ২০০৪। রাশিয়ায় পাঠানো হলো ইঞ্জিনটাকে হাই অল্টিটিউড টেস্টের জন্য, আর সেখানেই ইঞ্জিনটা ফেল করে গেল। এটি ছিল একটা বিরাট বড় ধাক্কা, যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ২০০৮ সালের সেপ্টেম্বরে সরকারিভাবে এই সিদ্ধান্তটা নিয়েই নেওয়া হলো। কাবেরী ইঞ্জিনকে তেজস ফাইটার জেট প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হলো। একটা স্বপ্নের যেন সেখানে ইতি ঘটে গেল। সিদ্ধান্তটা কেন নেওয়া হলো তা খুব পরিষ্কার। একদিকে কাবেরী ইঞ্জিন পারফর্ম করতে পারছিল না, বারবার ডেডলাইন মিস হচ্ছিল। অন্যদিকে তেজস বিমানগুলো তো আর ফেলে রাখা যায় না, তাই বাধ্য হয়েই আমেরিকার জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বেছে নিতে হলো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এখানেই তো আসল টুইস্ট। তেজস থেকে বাদ পড়ার পরেই কাবেরী প্রকল্পের এক আশ্চর্য পুনর্জন্ম হল। কিভাবে? চলুন সেটাই দেখা যাক। একটা একদম নতুন প্ল্যান বানানো হলো। প্রথমত ঠিক হলো ইঞ্জিনের একটা ড্রাই ভার্সন বানানো হবে, আফটারবার্নার ছাড়া। দ্বিতীয়ত, এই ইঞ্জিনটা ব্যবহার করা হবে আমাদের ঘাতক UCAV বা সহজ কথায় বললে চালকবিহীন যুদ্ধবিমানের জন্য। আর তৃতীয়ত, প্রযুক্তিটাকে আরও উন্নত করতে ফ্রান্সের সাফরান কোম্পানির সাহায্য নেওয়া হলো। আর এই নতুন পরিকল্পনার ফলও পাওয়া গেল হাতে নাতে। কাবেরীর এই ড্রাই ভার্জনটা এখন চালকবিহীন বিমানের জন্য প্রায় ৪৯ থেকে ৫১ কিলোনিউটন থ্রাস্ট তৈরি করতে পারে। ভাবুন একবার, যে ইঞ্জিনকে ব্যর্থ বলে দাগে দেওয়া হয়েছিল, সেটাই এখন একটা নতুন ভূমিকায় সফল। শুধু তাই নয়, এই প্রকল্পের হাত ধরে আমাদের দেশের মধ্যেই একটা দারুণ ব্যাপার ঘটেছে। গোদরেজ অ্যারোস্পেসের মতো প্রাইভেট কোম্পানিগুলো এখন ইঞ্জিনের মতো জটিল জিনিসপত্র বানাচ্ছে।
এটা কিন্তু ভারতের অ্যারোস্পেস ইকোসিস্টেমের জন্য একটা বিরাট ব্যাপার। তাহলে প্রশ্নটা হলো, তেজসের জন্য ব্যর্থ হওয়ার পরেও কাবেরী প্রকল্পের আসল উত্তরাধিকারটা কি? এর আসল সাফল্যটা কোথায়, যা হয়তো আমরা প্রথমবারে দেখতে পাইনি? দেখুন, কাবেরী প্রকল্প আমাদের এমন কিছু জিনিস দিয়ে গেছে যা টাকা দিয়ে কেনা যায় না। এই প্রজেক্টের জন্যই ভারত অ্যাডভান্সড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জগতে পা রাখতে পেরেছে। আমাদের দেশেই এখন ইঞ্জিন টেস্ট করার বিশ্বমানের পরিকাঠামো আছে। আর সবচেয়ে বড় কথা হলো, একদল দক্ষ ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী তৈরি হয়েছে যারা ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই টেবিলটা দেখলে পুরো যাত্রাটা এক নজরে বোঝা যায়। একটা বিরাট স্বপ্ন নিয়ে শুরু, তারপর অনেক বাধা বিপত্তি, একটা আনুষ্ঠানিক ব্যর্থতা, আর সবশেষে একটা নতুন ভূমিকায় ফিরে আসা। কাবেরীর গল্পটা সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতো। সবশেষে এই প্রশ্নটাই থেকে যায়, একটা তথাকথিত ব্যর্থ প্রজেক্ট থেকে পাওয়া শিক্ষা ভারতের আগামী দিনের বড় বড় টেকনোলজিক্যাল স্বপ্নগুলোকে কতটা এগিয়ে নিয়ে যাবে? কাবেরীর এই আশ্চর্য কাহিনী নিঃসন্দেহে ভবিষ্যতের পথ দেখাবে।